আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এসেছে 50 লাখ টিকা। গুণগত মান পরীক্ষার পর সরকারকে বুঝিয়ে দেবে বেক্সিমকো। টিকা নেয়ার অনলাইন রেজিস্ট্রেশন শুরু বুধবার। চট্টগ্রাম সিটিতে শেষ মুহূর্তের প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগ প্রধান দুই প্রার্থীর। নৌকার প্রচারণায় তারকারা, বিজিবি মোতায়েন। সিটি নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, আশ্বাস ওবায়দুল কাদেরের। নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট চরমে, বলেছেন মির্জা ফখরুল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। চট্টগ্রামে 4 পাণ্ডবের হাফ সেঞ্চুরি। সুপার লিগের 30 পয়েন্ট নিশ্চিত করল টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছেছে। সকালে 50 লাখ ডোজ নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এয়ার ইন্ডিয়ার কার্গো। সেখান থেকে নেওয়া হয় টঙ্গীর বেক্সিমকো ওয়ারহাউসে। গুণগত মান পরীক্ষা শেষে 2 থেকে 5 দিনের মধ্যে ভ্যাকসিনগুলো সরকারকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে সোমবার সকাল থেকে প্রস্তুত রাখা হয় বেক্সিমকো ফার্মার 9টি ফ্রিজার ভ্যান। জোরদার করা হয় বিমানবন্দর এলাকার নিরাপত্তা। সকাল 11:15টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে একে একে ভ্যাকসিনে ভরা কার্টুনগুলো ভ্যানে তোলা হয়। নির্ধারিত তাপমাত্রা ধরে রাখতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, কোনো ভ্যাকসিনের সমস্যা বা ক্ষতি হলে তার দায় বেক্সিমকোর। পুনে থেকে মুম্বাই গিয়েছে, মুম্বাই থেকে ঢাকা এসেছে, ঢাকার থেকে এখন যাবে আমাদের ওয়্যারহাউস থেকে ওই ডিস্ট্রিক্টে যে গিয়ে পৌঁছলো, কোথাও এই কোল্ড চেইন ব্রেক হয়নি। 2 to 8 ডিগ্রির মধ্যেই ছিল। এই সমস্ত রেকর্ড প্রতি 15 মিনিট পর পর ওখানে রেকর্ড হচ্ছে, কত টেম্পারেচারের মধ্যে এটা এক্সপোজড হয়েছে। এই সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেব। তার সাথে সাথে যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে, সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মার নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দেবে। 4 থেকে 5 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনারা যেখানে বলেছেন ওখানে পৌঁছে দিব। আমরা ভারত থেকে ঢাকায় আসা পর্যন্ত তাপমাত্রার কোনো হেরফেরে ভ্যাকসিনের ক্ষতি হয়েছে কিনা তা সরকারিভাবে পরীক্ষা করা হবে। স্টোরে ঢোকার আগে দেখবো যে আমরা যে সেটা যদি কন্টিনিউ মেনটেন করে থাকে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ওটা কোল রুমে ঢুকিয়ে হস্তান্তর করা হবে। বিমানবন্দর থেকে ফ্রিজার ভ্যানগুলো চলে যায় টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউসে। এখান থেকে আপনি যে ডেস্টিনেশনে যাওয়ার পরে প্রত্যেকটা সিভিল সার্জনের অফিসে রেসপন্সিবল পার্সন আছেন, ওখানে ওনারা ভ্যাকসিন রিসিভিং রিপোর্ট আছে, একটা রিপোর্ট যেখানে ওনারা কতগুলি কোয়ান্টিটি পাওয়ার কথা ওনাদের, তারপরে হচ্ছে টেম্পারেচার ঠিকভাবে সংরক্ষণ করা ছিল কি না, সমস্ত ডকুমেন্ট ওনারা চেক করে আমাদেরকে জানাবে যে ওনারা যতটুকু পাওয়া দরকার ততটুকু ওনারা পেয়েছে। সরকারিভাবে পরীক্ষা করে ছাড়পত্র নেয়ার পর বেক্সিমকো 64 জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেবে এই ভ্যাকসিন। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে করোনার টিকার অনলাইন রেজিস্ট্রেশন। বৃহস্পতিবার থেকে ঢাকায় ও 8 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। করোনা টিকাদান ব্যবস্থাপনায় একটি ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা সফটওয়্যার তৈরি করা হয়েছে। টিকা পেতে সবাইকে অবশ্যই এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। এরই মধ্যে উপহার আর ক্রয় সহ দেশে পৌঁছেছে 70 লাখ ডোজ করোনা টিকা। ক্রয় করা বাকি 2.5 কোটি ডোজও সেরাম থেকে পর্যায়ক্রমে বাংলাদেশে পৌঁছে যাবে। দেশের বিপুল মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাপনাও প্রস্তুত। টিকা পেতে www.surakha.gov.bd ওয়েব পোর্টালে জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ আর মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। নিবন্ধনের পর ফিরতি মেসেজে টিকা পাওয়ার কেন্দ্র ও সময় জানিয়ে দেওয়া হবে। প্রথম ডোজের নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে থেকে নিতে হবে। টিকা নেওয়া সম্পন্ন হলে টিকা প্রাপ্তির সনদও অনলাইন থেকেই সংগ্রহ করতে পারবেন। ওয়েব পোর্টালের পাশাপাশি সুরক্ষা অ্যাপের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। 27 জানুয়ারি থেকে নিবন্ধন শুরু। 28 জানুয়ারি থেকেই রাজধানীর 5টি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু। দেশব্যাপী টিকাদান শুরু হবে 8 ফেব্রুয়ারি থেকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তথ্য প্রযুক্তি বিভাগ ও স্বাস্থ্য বিভাগের এক যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সাথে নিতে হবে।
এই হচ্ছে প্রাথমিকভাবে সুরক্ষা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য। 18 বছরের উপর সবাই রেজিস্ট্রেশন করতে পারবেন। টিকা প্রাপ্তিতে বয়োজ্যেষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হবে। শিশু আর গর্ভবতীদের আপাতত টিকা দেওয়া হচ্ছে না। করোনা আক্রান্ত বা আক্রান্ত হওয়ার 4 সপ্তাহের মধ্যে টিকা নেওয়া যাবে না। এছাড়া গুরুতর অসুস্থ ছাড়া অন্য দীর্ঘমেয়াদী রোগীরাও টিকা নিতে পারবেন। এই অ্যাপসের বাইরে আমরা কোনো টিকা দেওয়ার ব্যবস্থা করব কিনা, আমরা বলবো যে না, আমরা এই অ্যাপসের বাইরে যাব না। কারণ তাহলে পরে আমরা তো সমস্ত ডেটাটাকে একসাথে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে, পরবর্তীতে আমরা এই ডেটাটাকে অনেকগুলো কাজে আমাদের লাগাতে হবে। ফ্রন্টলাইনার সহ 17 ক্যাটাগরিতে নানা শ্রেণী পেশার মানুষ করোনা টিকার জন্য অগ্রাধিকার পাবেন। যাদের স্মার্টফোন নেই তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে পারবেন। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে করোনার টিকা দিতে সংশ্লিষ্ট 85 জন চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও মুগদা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করে। নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন এই 3টি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার এবং ভ্যাকসিন গ্রহণ পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। এ সময় তারা বলেন, যে কোনো ধরনের টিকা নেয়ার পর হালকা জ্বর, শরীর ব্যথা হওয়াটা স্বাভাবিক। এ নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে করোনা প্রতিরোধে এই টিকা নিতে মানুষকে উৎসাহিত করার পরামর্শ দেন প্রশিক্ষকরা। সর্বোচ্চ 6 মাসের জেল ও 2 লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদ ভবনে কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। করোনার মধ্যে এই প্রথম প্রধানমন্ত্রীর সরাসরির উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো। নতুন আইনের ফলে ট্যুর অপারেটরদের এখন থেকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের মাধ্যমে বিদেশিরাও এ কাজ পরিচালনা করতে পারবে। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ট্যুর অপারেটররা চুক্তি ভঙ্গ করলে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সরকার এ খাত থেকে রাজস্ব আদায় করতে পারবে বলেও আশা করছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে বয়লার আইনের খসড়ার নীতিগত অনুমোদনও দেওয়া হয় বৈঠকে। মন্ত্রিপরিষদ সচিব জানান, জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। সম্ভাবনাময় এ খাতে 70,000-এরও বেশি কর্মসংস্থানের পাশাপাশি 2025 সালের মধ্যে $4 বিলিয়ন আয়ের লক্ষ্য ধরা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিশ্বব্যাপী উদ্যোগ গ্রহণে ব্যর্থতার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী। তিনি বলেন, যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভবিষ্যতের ক্ষয়ক্ষতি হ্রাস করার প্রক্রিয়াও অনুরূপ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজনমূলক পদক্ষেপগুলো ক্ষয়ক্ষতির সঙ্গে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, সাম্প্রতিককালের কোভিড-19-এর অভিজ্ঞতা সকলের জন্য একতাবদ্ধ হওয়া এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কার্যকারিতা প্রমাণ করেছে। নেদারল্যান্ড সরকারের উদ্যোগে সোমবার থেকে শুরু হওয়া 2 দিনের অনলাইন জলবায়ু অভিযোজন সামিট CSS 2021-এ প্রচারিত 2 মিনিটের রেকর্ড করা ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সম্মেলনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট স্বাগত বক্তৃতা দেন। Adaptation actions are far from keeping pace with the scale of devastation due to the lack of finance and political will. The COVID-19 ট্রাভেল এজেন্সিগুলো আইনের কোনো বিধান লঙ্ঘন করলে 6 মাসের জেল, 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল 2021 পাশ হয়েছে। সোমবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি পাশের প্রস্তাব করলে তা পাশ হয়। আইনে বলা হয়েছে, ট্রাভেল এজেন্সির মালিকানা হস্তান্তর করা যাবে, দেশে বিদেশেও শাখাও খোলা যাবে। প্রশ্নোত্তর পর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান, দেশের 4টি মোবাইল অপারেটরের কাছে বিটিআরসির বকেয়া রয়েছে 13,22,68,65,934 টাকা। প্রতিষ্ঠানগুলো হলো গ্রামীণফোন, রবি, সিটিসেল ও টেলিটক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাইটেক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সদস্যরা।
4 ঘন্টা পর সারা দেশে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। এতে রাত থেকেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর রাতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এ তথ্য জানান। আর শ্রমিক ফেডারেশনের নেতারা জানান শ্রমিকরা তাদের কাজে যোগ দেবেন। আদালতের আদেশের বিরুদ্ধে ধর্মঘট ডাকা আদালত অবমাননা কিনা সেই প্রশ্নের জবাব দেননি শ্রমিক নেতারা। গত বছর বরিশালে যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক মামলায় 2 চালককে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দেন মেরিন আদালত। তাদের জামিনের দাবিতে সারা দেশে নৌযান চলাচল বন্ধ করে দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। এতে চরম বিপাকে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার শেষ দিন আজ। বিএনপি মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন নির্বাচনী পরিবেশ ধ্বংস হয়ে গেছে বললেও আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বললেন সুন্দর পরিবেশ বিরাজ করছে। আর নিরপেক্ষভাবে সব অভিযোগ সুরাহার আশ্বাস দিলেন রিটার্নিং অফিসার। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। বুধবার 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। সোমবার ছিল প্রচারণার শেষ দিন, তাই প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। তারা শেষবারের মতো নগরবাসীর কাছে ভোট চাইলেন। দুপুরে মহানগরীর বদ্দারহাট এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন নির্বাচনে সুন্দর পরিবেশ বিরাজ করছে। বলেন বিএনপি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। শেষ দিনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট চাইলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। প্রতিদিন অভিযোগ, অথচ তারা আমাদের অফিস জ্বালিয়ে দেয়, আমাদের অফিস ভেঙে দেয়, সেটা বলে না। নির্বাচনের খুব সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবে। এদিকে সকালে মহানগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন গত এক সপ্তাহে 10টি মামলায় 1000 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 40 জনকে। নির্বাচনের পরিবেশকে কিছু সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজ, ইয়াবা ব্যবসায়ী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী কিছু অফিসারের কারণে এই পরিবেশটা কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে অভিযোগগুলোকে যাচাই বাছাই করে দেখার আশ্বাস দিয়েছেন রিটার্নিং অফিসার। এখন যে তালিকাটা দিয়েছে এটা মাত্র আমার কাছে আসছে, আমি এটা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে নিরপরাধ যাতে কেউ মানে কোনো বিচারের সম্মুখীন না হন সে বিষয়গুলো আমরা দেখব। ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। তাই 735টি কেন্দ্রে নির্বাচন কমিশন সোমবার মক ভোটিং এর ব্যবস্থা করলেও ভোটারদের তেমন সাড়া মেলেনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অভিনেতা অভিনেত্রীরা মুখর করে তুললেন মহানগরীর কাজীর দেউরি, জামাল খান, আন্দরকিল্লা এলাকা। এদিকে বুধবারের নির্বাচনকে সামনে রেখে আজ রাত থেকে বন্দরনগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন, চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেত্রী বিজুরি বরকাতুল্লাহ, তানভিন সুইটি ভোট চেয়ে এই প্রচারণা চালান। এ সময় সেলফি তুলে ভক্তদের আবদার মেটানোর পাশাপাশি চাটগাইয়া ভাষায় গানের সুরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তারা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। এদিকে আগামী বুধবার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেলে 25 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানান রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরিবেশ সুষ্ঠু না হলে গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার জানান চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা ও উদ্যোগের যথেষ্ট কারণ রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ বিপক্ষের মধ্যে ভারসাম্য সৃষ্টি ইসির জন্য বড় চ্যালেঞ্জ। কমিশনের নিয়ন্ত্রণে এই নির্বাচন না থাকলে সবকিছু ভণ্ডুল হয়ে যাবে এমন আশঙ্কা তার। মাহবুব তালুকদার জানান নির্বাচনের পূর্ব শর্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব কমিশনের। সেখানে সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটলে এবং আইন শৃঙ্খলা বাহিনী সে ব্যাপারে সঠিক দায়িত্ব পালন না করার দায় ইসি এড়াতে পারে না।
পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের পূর্বশর্ত লেভেল প্লেয়িং ফিল্ডের ধারণাও অবান্তর হয়ে যায়। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে পক্ষ বিপক্ষের ভারসাম্য সৃষ্টি করে আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য, নইলে তা ভণ্ডুল হয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন দল ও মত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নি পরীক্ষা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশা করেন কাদের। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামে জনগণ যাকে খুশি ভোট দেবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। পৃথিবীর কোনো দেশেই কোনো অঞ্চল। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বলেন, করোনা টিকার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আস্থা থাকলেও বিএনপির আস্থা নেই। একটি ভুল মিথ্যে সংবাদের প্রেক্ষিতে যেইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ঊর্ধ্বতন নেতারা, রিজভী আহমেদ সহ বিএনপির ঊর্ধ্বতন নেতারা যেভাবে তারা ভারতের একটি সংবাদ মাধ্যমের ভুল সংবাদের প্রেক্ষিতে যেইভাবে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছিলেন, এই সংবাদের সূত্র বা এই সংবাদের সত্যতা যাচাই না করেই সেটি অত্যন্ত হাস্যস্কর এবং ষড়যন্ত্রমূলক ছিল। করোনা টিকা প্রথমে স্বাস্থ্যকর্মীরা নেয়ার অধিকার রাখেন, তবে আস্থা অর্জনের জন্য আগের টিকা নিতে তার অনাগ্রহ নেই বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। দেখানোর জন্য সেই ক্ষেত্রে অবশ্যই ভলান্টিয়ার করতে আমার কোনো আপত্তি নেই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। উপযোগী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ করতে পারেনি সরকার। নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট চরমে বলেও মন্তব্য করেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ভ্যাকসিন দিয়ে বাংলাদেশের মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে। রংপুরে বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে স্বাধীনতার রজত জয়ন্তী অনুষ্ঠানের বিভাগীয় প্রস্তুতি সভা হয় বিএনপির। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের উপর ভর করে আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে, যা কখনো শুভকর নয়। নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট চরমে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের নির্বাচনের ব্যাপারে আমরা এখনো আশা করি যে গুড সেন্স প্রিভেল করবে। তারা আপনার অন্তত চট্টগ্রামের নির্বাচনে তারা যেটা জনগণের রায় যেন সঠিকভাবে জনগণ দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করবে, এটা তাদের দায়িত্ব। মির্জা ফখরুল সমালোচনা করেন করোনার টিকা নিয়ে সরকারের ব্যবস্থাপনার। করোনাতে তো পরাজয় আগেই হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখছেন যে আসলে কোনো টেস্ট কখনো হয়নি, কোথাও কত সামান্য পার্সেন্টেজ টেস্ট হয়েছে, পরীক্ষা হয়েছে। এবং তারা যে এখন পর্যন্ত যে আপনার ভ্যাকসিন যে দেবে তার জন্য যে একটা বিশ্বাসযোগ্য একটা আপনার রোডম্যাপ তৈরি করা এবং মানুষকে বোঝানো যে এটা এইভাবে তারা পাবে, সেটাও কিন্তু তৈরি। এদিকে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জীবন বাঁচানোর নামে জনগণকে তাচ্ছিল্য করছে সরকার। টিকা নেওয়ার পর এই করোনা ভাইরাস আমাকে আক্রমণ করবে না, সেখানে অঙ্গীকারনামা কেন, সেখানে সম্মতিপত্র কেন, সেখানে সই দেবে কেন? জনগণ তো আরো সন্ত্রস্ত হলো যে ওইখানে ডাল মে কিউচ কালা হয়, কারণ ভারত নিজে তাদের দেশের লোককে এই করোনার টিকা দিচ্ছে না। তারা মার্চ মাসে ট্রায়াল করবে। আমরা কি তেলাপোকা, আমরা কি ব্যাঙ, আমরা কি গিনিপিগ বাংলাদেশের লোক? এছাড়া রাজধানীর তেজগাঁওয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রুহুল কবির রিজভী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
অমর একুশে বইমেলা শুরু হচ্ছে 18ই মার্চ থেকে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। তিনি জানান 18ই মার্চ থেকে বইমেলা শুরুর অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মেলা পরিচালনার কথাও জানান বাংলা একাডেমির মহাপরিচালক। তবে কতদিন চলবে এবারের মেলা, স্টল সংখ্যা কমেছে কিনা তা পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর 21শে গ্রন্থমেলা ভার্চুয়াল বা অনলাইনে করার চিন্তাভাবনা থাকলেও এর বিরোধিতা করেছিলেন প্রকাশকরা। ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমির চত্বরে বইমেলা শুরু হয়। অসত্য তথ্য দিয়ে ও বিভ্রান্তি ছড়িয়ে রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান। ছাত্রদের মাঝে অসত্য তথ্য দিয়ে কয়েকজন ওস্তাদের কক্ষে তালা লাগানোর অভিযোগ করেছেন তিনি। তবে তার এই বক্তব্য অস্বীকার করে মাদ্রাসার নিয়ম অনুযায়ী চালানো হচ্ছে বলে জানিয়েছেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা নূর হোসেন কাসেমির ছেলে মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি। সিনিয়র শিক্ষকদের সাথে পরামর্শের ভিত্তিতে মাদ্রাসার সভাপতির সিদ্ধান্ত মোতাবেক চলছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে 5 জনের সমন্বয়ে গঠিত ইহতেমামি বোর্ড দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি তো আর ওখানে ভিতরে নাই, আমি তো ময়মনসিংহ প্রোগ্রামে গেছিলাম। ওখানে থেকে আমি শুনছি যে মাদ্রাসায় এরকম একটা ঘটনা ঘটছে। মুফতি জাকির হোসেনের রুম বাহির থেকে তালা দিয়ে দিছিল, হাবিবুর রহমান সাহেবের রুম, মনির আহমদ সাহেবের রুম বাহির থেকে তালা দিয়ে ছাত্রদেরকে 4th তলায় নিয়ে গেছে। 2 দিকের গেটের মধ্যে পাহারা রেখে এরপরে ভিতরে উস্তাদরা তাদেরকে অসত্য তথ্য দিয়া এদেরকে বিভ্রান্ত করছে। এদের মধ্যে আমাদের মুফতি মনির সাহেব আছেন, মুফতি মকবুল সাহেব আছেন, সঙ্গে আরো উস্তাদরা আছেন। উদ্ভূত পরিস্থিতিতে কমিটির সভাপতি হিসাবে ওনার যা করণীয় তাৎক্ষণিক তিনি সেটা করেছেন। উনি তাৎক্ষণিক এই সলিউশন করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। বাকি আমাদের গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র সুরাই সিস্টেমে চলে। সুরা হলে সর্বময় ক্ষমতার অধিকারী। সুরা উনি সময় মতো ডাকবেন এবং এটা ধীরে ধীরে সুস্থেই ডাকবেন এবং স্থায়ী একটা সলিউশনের দিকে আগাবেন। আপাতত যে সলিউশন করার দরকার ছিল সেটাই উনি করেছেন। অস্বাভাবিক হারে দাম বাড়লেও ভোজ্য তেল ও চাল আমদানিতে শুল্ক কমানোর যৌক্তিকতা দেখছেন না জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। ভোক্তাদের ক্ষতিকর ভোজ্য তেল কম খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, এই অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত কাস্টমস খাতে আয় 6.77% প্রবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে মহামারীর মধ্যে রাজস্ব আয় হয়েছে 1,10,434 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 4% বেশি। তবে 6 মাসে টার্গেটের তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে 30,000 কোটি টাকা। রহমাতুল মুনিমের আশা, করোনার টিকা দেওয়া শুরু হলে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। দাম অস্বাভাবিক হওয়ার পরও নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক কমানো কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। চালের ডিউটি কেন কমাতে বলছেন? কেন সেই চালের ডিউটি কমানোর পরিকল্পনা এনবিআর করবে? যাতে সস্তা চাল ঢুকে যায়, সব কিছু চালের দাম যাতে পড়ে যায়। আমার কৃষক এখনই চাল উৎপাদনের আগ্রহী নয়, চাল উৎপাদন এখনই কৃষক করতে চায় না, কারণ চালের সঠিক মূল্য পায় না। তেল তো স্বাস্থ্যের জন্য সাংঘাতিক মারাত্মক ঝুঁকি করে, এটা তো না খাওয়া সবচেয়ে ভালো, বিনা তেলের খাওয়া তো সবচেয়ে ভালো। আমাদের এখন যথেষ্ট সক্ষমতা আছে। 1 চামচ তেল দিয়ে যে রান্নাটা হয়, সেই তেলের রান্না বা সেই 1 চামচ তেলের দাম কত পড়লো, এটা আমার অস্বাভাবিক লোড হয়ে গেল, এটা চিন্তা না করে ওই তেল যারা উৎপাদন করে বা তেলের শস্য দানা যে উৎপাদন করে তাকেও প্রোটেক্ট করা, যদি জিনিসের দাম বাড়ে। 3,500 কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় পালিয়ে থাকা পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট 33 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির ঘটনায় 5টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এ 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব মামলা করেন। মামলায় আনান কেমিক্যাল লিমিটেড, সুখদা প্রপার্টিজ, মেসার্স বন্ড, রহমান কেমিক্যাল লিমিটেড ও মুন এন্টারপ্রাইজের বিরুদ্ধে 351 কোটি টাকা ঋণ জালিয়াতি এবং পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার, প্রতারণার মাধ্যমে ভুয়া ভাউচার ও কাগজে প্রতিষ্ঠান বানিয়ে এই টাকা আত্মসাৎ এবং পাচার করা হয়েছে। পিকে হালদারের 2 সহযোগী পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক এমডি রাশিদুল হককে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া অপর সহযোগী অবন্তিকা বড়ালকে 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
ঠান্ডার প্রকোপ কিছুটা কমতে থাকলেও ঘন কুয়াশা পড়ছে উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায়। এ কুয়াশায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয় চাষিদের। উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ে বৃষ্টির মতো। চারদিক ঢেকে যায় কুয়াশায়। দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। জরুরি কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। তবে খেটে খাওয়া মানুষকে বের হতেই হয়। ঘন কুয়াশায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কুয়াশায় কিভাবে চোখে দেখি না, ঠিক মতো কাস্টমার নেই, যাত্রীরা তো রাস্তা বেড়ে না ভাই। যেভাবে ঠান্ডা আক্রমণ করতেছে, এইভাবে ঠান্ডাতে আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না। আমরা চলি কিভাবে? বেশি কুয়াশা করলে ফসল ভালো হয়। কুয়াশার সাথে শীতের দাপট পঞ্চগড়েও। অনেকে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ভোগান্তি বেড়েছে জেলার নিম্ন আয়ের মানুষের। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলার তেঁতুলিয়ায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। গেল 2 সপ্তাহ ধরে তীব্র শীতের সাথে ঘন কুয়াশায় আচ্ছন্ন কুড়িগ্রাম। দুর্ভোগ নেমে এসেছে খেটে খাওয়া দিনমজুরদের ভাগ্যে। দিনের বেশিরভাগ সময়ে সূর্যের দেখা মেলে না। প্রতিদিনই শীতজনিত রোগী বাড়ছে জেলার হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার সাথে মৃদু শৈত্যপ্রবাহ দুর্ভোগে ফেলেছে গাইবান্ধার খেটে খাওয়া মানুষকে। যাত্রী বেশি একটা নাই, বুঝছেন, কামাইও সেদান একটা নেই, এখন পেটের কষ্টই থাকার লাগে। মানে হাতটা যে আমরা বাই করি, যে একটা যে কোনো একটা বস্তা বা কিছু নেব, এটা কোনো বুদ্ধি পাচ্ছি, হাত ঠোসার মতো লাগিয়ে আসতেছে। শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সোমবার গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পথ চলায় যুক্ত হল 9টি আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। সেবাগুলোর মাঝে রয়েছে মুদারাবা 100 দিন মেয়াদী আমানত প্রকল্প, মুদারাবা প্রবাসী সঞ্চয় প্রকল্প, মুদারাবা প্রিভিলেজড সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা গিফট চেক, UBL স্যালারি অ্যাকাউন্ট, মুদারাবা প্রিভিলেজড ডিপোজিট স্কিম, ইন্টারনেট ব্যাংকিং, ইনস্ট্যান্ট ডেবিট কার্ড এবং ইউনিয়ন মোবাইল অ্যাপ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের SAVP গোলাম মোস্তফা এবং গুলশান শাখার প্রধান SAVP শাহ মোহাম্মদ মাহতাবুদ্দিন আল মামুন। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও সব শাখার ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন। দেশের বাজারে আসছে বিশ্বের অন্যতম প্রিমিয়াম ব্র্যান্ড মোটরসাইকেল KTM, আর এটি বাজারজাত করবে অটোমোবাইল প্রতিষ্ঠান রানার। সোমবার ময়মনসিংহের ভালুকায় রানারের কারখানায় আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করা হয়। মোটরবাইক প্রেমীদের বরাবরই পছন্দের শীর্ষে বিশ্বখ্যাত ব্র্যান্ডের মোটরসাইকেল KTM। বিশেষ করে যারা বাইক রেসিং পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো কথাই নেই। ইউরোপের দেশে দেশে এই ব্র্যান্ডের বাইক বেশ জনপ্রিয় হলেও এতদিন বাংলাদেশে মিলত না এটি। অটোমোবাইল প্রতিষ্ঠান রানার এ বাইক দেশে আনতে চুক্তি করেছে অস্ট্রিয়ার মোটর নির্মাতা প্রতিষ্ঠান KTM এর সাথে। ময়মনসিংহের ভালুকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এ ব্র্যান্ডের দুটি মোটরসাইকেল, KTM 125 ডিউক ও KTM RC 125। এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে আমরা আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং এর দিকে যাব। তবে সেটা কখন শুরু হবে বা কবে থেকে শুরু হবে সেটা এখনই আমরা বলতে চাচ্ছি না বা বলা যাচ্ছে না, কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের আলটিমেট অবজেক্টিভ। সংশ্লিষ্টরা জানান শুরুতে কেবল রাজধানীর শোরুমগুলোতে মিললেও পর্যায়ক্রমে পাওয়া যাবে দেশ জুড়ে। অনেক বড় একটা টানেল, যেই টানেলে আমরা খালি সম্ভাবনাই দেখতে পাচ্ছি। আজকে এটা আসছে, ভবিষ্যতে আরও বড় বড় বাইক আসবে। সো আমরা নিজেদেরকে সেভাবেই ইকুইপ করছি, আমরা নিজেদেরকে সেভাবেই গড়ে তুলছি, জানি আমরাও আমাদের প্ল্যান্টে এই KTM এর মতো বড় বড় বাইকস এবং খুবই ফিচারফুল বাইকস এগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচার করতে পারি। 26টি মডেলের মোটরসাইকেল তৈরি করে রানার। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশেও রপ্তানি হচ্ছে রানারের বিভিন্ন মডেলের মোটরবাইক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ময়মনসিংহ। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এসেছে 50 লাখ টিকা। গুণগত মান পরীক্ষার পর সরকারকে বুঝিয়ে দেবে বেক্সিমকো। টিকা নেয়ার অনলাইন রেজিস্ট্রেশন শুরু বুধবার। চট্টগ্রাম সিটিতে শেষ মুহূর্তের প্রচারণা, অভিযোগ পাল্টা অভিযোগ প্রধান দুই প্রার্থীর। নৌকার প্রচারণায় তারকারা, বিজিবি মোতায়েন।
সিটি নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, আশ্বাস ওবায়দুল কাদেরের। নির্বাচন নিয়ে মানুষের আস্থার সংকট চরমে, বলেছেন মির্জা ফখরুল। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ, চট্টগ্রামে 4 পাণ্ডবের হাফ সেঞ্চুরি। সুপার লিগের 30 পয়েন্ট নিশ্চিত করল টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।